বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্পেকট্রোস্কোপি এই কোর্সে ইতিমধ্যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এই চ্যাপ্টারটি সম্পন্ন করেছি। আমাদের নতুন যে চ্যাপ্টারটি আমরা শুরু করব সেটি হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি। তো বরাবরের মতোই এই আইআর স্পেকট্রোস্কোপি এই চ্যাপ্টারটি আমরা 7টি লেকচারে বিভক্ত করেছি। তো প্রথম লেকচার ইন্ট্রোডাকশন টু ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অ্যান্ড মলিকুলার ভাইব্রেশন, এই বিষয়ের উপরে প্রথম লেকচারটা আমরা সাজিয়েছি। চলো আমরা শুরু করি। IR spectroscopy. IR spectroscopy is concerned with the study of absorption of infrared radiation which causes vibrational transition in the molecule. Hence, IR spectroscopy also known as vibrational spectroscopy. That's mean এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে IR spectroscopy এটি একটি আইআর অ্যাবজর্পশন অর্থাৎ ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, যেখানে কি হয় যে ভাইব্রেশনাল যে লেয়ারগুলো রয়েছে, যে লেভেলগুলো রয়েছে, সেখানে ইলেকট্রনিক ট্রানজিশন হয়। কিন্তু তোমরা জানো যে ইউভি স্পেকট্রোস্কোপিতে আমাদের ইলেকট্রনিক ট্রানজিশনগুলো একটি স্টেট থেকে অপর একটি স্টেটে ট্রানজিশন হয়, বাট প্রতিটা ইলেকট্রনিক স্টেট আবার অনেকগুলো ভাইব্রেশনাল স্টেটে বিভক্ত। এই ভাইব্রেশনাল স্টেটগুলোর মধ্যেই মূলত ট্রানজিশন হচ্ছে মলিকুলের, যে কারণে এই আইআর স্পেকট্রোস্কোপিতে আরেকটা নাম হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। সো আইআর স্পেকট্রোস্কোপি মেইনলি ইউজড ইন স্ট্রাকচার ইলুসিডেশন টু ডিটারমাইন দ্য ফাংশনাল গ্রুপ। এখানে আমরা আইআর স্পেকট্রোস্কোপির মাধ্যমে কি করব সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা মূলত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে ফাংশনাল গ্রুপগুলো রয়েছে সেগুলোকে ডিটারমাইন করতে পারব। তো দেখা যাক আমরা যে আইআর স্পেকট্রোস্কোপি যে আইআর রেডিয়েশন বা ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা জানি ইনফ্রারেড রেডিয়েশনটা 3টি অংশে বিভক্ত। একটি হচ্ছে ফার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড অ্যান্ড নিয়ার ইনফ্রারেড রেডিয়েশন। তো সেক্ষেত্রে আমরা মিড যে ইনফ্রারেড রেডিয়েশন রয়েছে সেটাই সাধারণত আইআর স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হতে পারে যে মিড ইনফ্রারেড ইনফ্রারেড রেডিয়েশন কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে most of the analytical applications are confined to the middle IR region because absorption of organic molecules are high in this region. That's mean যে আমাদের যে অর্গানিক কম্পাউন্ডগুলো রয়েছে, প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ড অথবা আমরা বলতে পারি মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক মলিকুল যারা এই মিডল আইআর রিজিয়নের যে অ্যাবজর্পশন সেটা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ এই রিজিয়নে আইআর অ্যাবজর্পশনটা সবচেয়ে বেশি হয়, যে কারণে আইআর স্পেকট্রোস্কোপির মধ্যে আমরা সাধারণত মিডল আইআর রেডিয়েশনটা ব্যবহার করে থাকি। নাও প্রিন্সিপাল আইআর স্পেকট্রোস্কোপি, আমরা এটাকে আসলে প্রিন্সিপাল অফ আইআর স্পেকট্রোস্কোপি না বলে আমরা এটাকে বলতে পারি প্রিন্সিপাল অফ আইআর রেডিয়েশন অ্যাবজর্পশন টেকনিক, এটাও বলা যেতে পারে। কি হয়? মলিকুলস আর মেড আপ অফ অ্যাটমস লিঙ্কড বাই কেমিক্যাল বন্ড অ্যান্ড দ্য মুভমেন্ট অফ অ্যাটমস অ্যান্ড দ্য কেমিক্যাল বন্ডস লাইক স্প্রিং অ্যান্ড বল। অর্থাৎ এই আইআর স্পেকট্রোস্কোপিতে যে আমাদের যে মলিকুলগুলোর মধ্যে যে বন্ড রয়েছে সেটাকে একটা স্প্রিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এই স্প্রিংগুলো যেভাবে ভাইব্রেট করে
ঠিক মলিকুলগুলোর মধ্যে যে বন্ডটা রয়েছে সেটা ঠিক এরকমভাবে ভাইব্রেট করে। অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক ভাইব্রেশন আর কল্ড ন্যাচারাল ফ্রিকুয়েন্সি অফ ভাইব্রেশন। এই যে ভাইব্রেশন হচ্ছে মলিকুলগুলোর মধ্যে, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ভাইব্রেশন। অ্যান্ড হোয়েন এনার্জি in the form of infrared radiation is applied, then it causes the vibration between the atoms of the molecule, and when applied infrared frequency is equal to the natural frequency of vibration. অর্থাৎ যখন আমরা বলছি যে আমাদের মলিকুলগুলোর মধ্যে একটা কি রয়েছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রয়েছে, এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সমান যখন আমাদের ইনফ্রারেড রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি হবে, তখন এই রেডিয়েশনটা সেই মলিকুলটা কি করে অ্যাবজর্ব করে। দেন অ্যাবজর্ব আয়ার রেডিয়েশন টেক প্লেস অ্যান্ড আ পিক ইজ অবজার্ভড। অর্থাৎ আমাদের যখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ মলিকুলস ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, তখনই এই আয়ার রেডিয়েশনটা ওই মলিকুল কর্তৃক কী করে অ্যাবজর্ব করে, এবং আমরা কি করি একটা পিক দেখতে পাই। নাও different functional group absorb characteristics frequencies of IR radiation, hence give characteristics peak value। অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে যে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ রয়েছে, সেই ফাংশনাল গ্রুপ আমরা যে ডিফারেন্ট যে ফাংশনাল গ্রুপগুলো রয়েছে সেগুলো ডিফারেন্ট আইআর ফ্রিকোয়েন্সি সেগুলো অ্যাবজর্ব করে, এবং ভিন্ন ভিন্ন ধরনের আমরা পিক দেখতে পাই। তো এটাই ছিল মূলত আইআর অ্যাবজর্পশনের যে প্রিন্সিপাল। Therefore, IR spectrum of chemical substance is a fingerprint of a molecule for its identification. আমরা বললাম যে একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে ফাংশনাল গ্রুপ রয়েছে বা বিভিন্ন রকমের অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে যে বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ রয়েছে, তারা ভিন্ন ভিন্ন আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করে, দিস ইজ রেঞ্জ। তাই সেক্ষেত্রে কী হয়, ভিন্ন ভিন্ন ধরনের পিক পাওয়া যায়। তাহলে আমরা এটাকে মলিকুলগুলোর ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও বিবেচনা করতে পারি, সেটাই বলা হচ্ছে এখানে। নাও ভাইব্রেশন, হোয়াট ইজ আ ভাইব্রেশন ইন আ মলিকুল? Any change in shape of the molecule, stretching of bonds, bending of bonds, or internal rotation around the bond, and is called the vibration. দ্যাটস মিন মলিকুলগুলো যখন যে ভাইব্রেশন হবে সেগুলোর মূলত স্ট্রেচিং, এর মধ্যে স্ট্রেচিং অফ বন্ড এই কারণে হতে পারে, আবার বেন্ডিং বন্ড এ কারণেও হতে পারে, ইন্টারনাল রোটেশনাল এর মাধ্যমে এই ভাইব্রেশনগুলো সৃষ্টি হতে পারে। আমরা এখন মোড অফ ভাইব্রেশন নিয়ে একটু কথা বলবো। বিভিন্ন ধরনের যে ভাইব্রেশনগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে স্ট্রেচিং আর একটা হচ্ছে বেন্ডিং। অর্থাৎ চেঞ্জ ইন ইন্ট্রা অ্যাটমিক ডিস্টেন্স বন্ড অ্যাঙ্গেল রিমেইন সেম, যেখানে বন্ড অ্যাঙ্গেলগুলোর কোনো পরিবর্তন হবে না, এই ধরনের যদি ভাইব্রেশন হয়, বা আমরা এটাকে বলতেছি স্ট্রেচিং ভাইব্রেশন। আর বেন্ডিংয়ের ক্ষেত্রে কী হবে, এদের বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে, চেঞ্জ ইন বন্ড অ্যাঙ্গেল ইন্ট্রা অ্যাটমিক ডিস্টেন্স রিমেইন সেম, তাদের ইন্ট্রা অ্যাটমিক ডিস্টেন্সগুলো সেম থাকবে, বাট বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে। এখন এই যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সিমেট্রিক স্ট্রেচিং অ্যান্ড অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, এগুলো নিয়ে আমরা একটু কথা বলব পরে। এবং বেন্ডিং ভাইব্রেশনকে চার ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইন আ প্লেন, প্লেনের মধ্যে দুই ধরনের, একটা সিজরিং অ্যান্ড রকিং, এবং আউট অফ প্লেন সেখানে দুইটা, এটা হচ্ছে ওয়াগিং অ্যান্ড টুইস্টিং। আসি স্ট্রেচিং ভাইব্রেশন, সিমেট্রিক স্ট্রেচিং, এটা আমরা কখন বলবো? হোয়েন টু বন্ডস ইনক্রিজ অর ডিক্রিজ ইন আ লেন্থ, যখন দুটা বন্ড একই সাথে কী হবে, ইনক্রিজ হবে এবং একই সাথে ডিক্রিজ হবে, এই ধরনের যে ভাইব্রেশন যেটা আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি, এটাকে বলা হবে সিমেট্রিক স্ট্রেচিং। অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটা আমরা কখন বলবো?
যদি one bond length increased and the other decreased, আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি একটা বন্ধন বৃদ্ধি পাবে এবং আরেকটা কি হবে, সংকোচন হবে। এই ধরনের স্ট্রেচিংকে আমরা বলতেছি অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। তোমরা মনে রাখবে, সিমেট্রিক স্ট্রেচিংয়ের জন্য আমরা কখনো আইআর অ্যাবজর্পশন পিক পাবো না। অনলি অ্যাসিমেট্রিক অ্যাবজর্পশনের ক্ষেত্রেই আমরা আইআর স্পেকট্রোস্কোপি বা আইআর পিক পাবো। Now bending vibration involve movement of atoms which are attached to the common central atom such that there is change in bond axis and bond angle each individual atom without change in the bond length। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, বন্ড অ্যাঙ্গেল যেটা আছে এই বন্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে বন্ড লেন্থ আছে সেই বন্ড লেন্থের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের ভাইব্রেশনগুলোকে আমরা বলতেছি বেন্ডিং ভাইব্রেশন। অ্যান্ড দ্য বেন্ডিং ভাইব্রেশন রিকোয়ার্স লেস এনার্জি অ্যান্ড অকার অ্যাট লঙ্গার ওয়েভলেন্থ দেন স্ট্রেচিং ভাইব্রেশন অ্যান্ড অলসো কল্ড ডিফরমেশন ভাইব্রেশন। সো বেন্ডিং ভাইব্রেশনের আরেকটি নাম হচ্ছে ডিফরমেশন ভাইব্রেশন। এখন বেন্ডিং ভাইব্রেশন আমরা এখানে দেখতেছি, আমরা বলছি এটা হচ্ছে ইনার প্লেন। ইনার প্লেনের মধ্যে আমরা দুই প্রকার, একটা হচ্ছে সিজরিং অ্যানাদার রকিং। অ্যান্ড টু অ্যাটম কানেক্টেড টু দ্য সেন্ট্রাল অ্যাটম মুভস টুয়ার্ডস অ্যান্ড অ্যাওয়ে ফ্রম ইচ আদার। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের সাপেক্ষে দুইটা যে অ্যাটম রয়েছে এই দুটি অ্যাটম সেন্ট্রালের সাপেক্ষে কী হবে, তারা টুয়ার্ডস অ্যান্ড অ্যাওয়ে, তারা পরস্পরের কাছে আসবে এবং একই সাথে পরস্পর থেকে দূরে চলে যাবে। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে সিজরিং। রকিংটা কেমন হবে, এটাও ইনার প্লেন। এটা হচ্ছে যে এই সেন্ট্রাল অ্যাটমের সাপেক্ষে এটি একবার ব্যাক এবং একবার ফ্রন্ট সাইডে ভাইব্রেশন করবে, একই সাথে দুটি ফ্রন্ট সাইডে বা একই সাথে দুটি ব্যাক সাইডে ভাইব্রেট করবে। এই ধরনের ভাইব্রেশনটাকে আমরা বলবো হচ্ছে রকিং। দেখতে কিছুটা রকিং চেয়ারের মতো তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে কাঁচি আমরা যেমন দেখি সেরকম। নাও বেন্ডিং ভাইব্রেশন আউট অফ প্লেন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে টুইস্টিং আর একটা হচ্ছে ওয়াগিং। টুইস্টিং কী হবে, আউট অফ প্লেন, অর্থাৎ একটা হচ্ছে প্লেনের উপরের দিকে যাবে অর্থাৎ আপার সাইডে, আর একটা যাবে হচ্ছে ডাউন সাইডে। একটা মুভ করবে, একটা হচ্ছে আপ, প্লেন অফ আপ, এবং আরেকটা হচ্ছে প্লেনে ডাউন। আমাদের দুটো দেখতেছো, একটা উপরের দিকে প্লেনে যাবে এবং একটা নিচে। কিন্তু ওয়াগিংয়ের ক্ষেত্রে কী হয়, সেম টাইম একটি তোমার আপ, দুটোই তোমার আপের দিকে অর্থাৎ উপরের দিকে, আবার একই সাথে দুটোই নিচের দিকে মলিকুলের যে ভাইব্রেশন হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াগিং। এখন আমাদের এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার, সেটা হচ্ছে কোন কম্পাউন্ডগুলো আইআর অ্যাক্টিভ হবে এবং কোন কম্পাউন্ডগুলো বা কোন গ্রুপগুলো আইআর ইনঅ্যাক্টিভ হবে, এটা আমাদের জানা দরকার। ইফ দ্য ভাইব্রেশন ট্রানজিশন ইজ ইন মলিকুল is capable of change in dipole moment, so the molecule is said to be IR active। অর্থাৎ খুব সহজ কথা হচ্ছে, যে সকল গ্রুপ বা মৌলের স্থায়ী অথবা চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট থাকবে তারাই কেবলমাত্র আইআর অ্যাক্টিভ হবে। আমরা যদি এখানে কয়েকটি এক্সাম্পল রয়েছে, যেমন CO, এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, ফলে এখানে অক্সিজেনের দিকে নেগেটিভ এবং কার্বনের দিকে পজিটিভ পোলের সৃষ্টি হবে। অর্থাৎ দিস গ্রুপ CO গ্রুপ ইজ IR অ্যাক্টিভ। NH, here nitrogen electronegativity is more than hydrogen, that's why here nitrogen take negative sign and hydrogen take part in positive sign, that's why here pole is created, দ্যাটস মিন এখানেও আমাদের কী হবে, ডাইপোল সৃষ্টি হবে, এবং OH এর ক্ষেত্রেও সেম। সুতরাং এই গ্রুপগুলো হচ্ছে আমাদের আইআর অ্যাক্টিভ।
সো আইআর ইনঅ্যাক্টিভ কখন হবে? যদি এদের মধ্যে কোনো চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট না থাকে, অর্থাৎ ইফ দ্য ভাইব্রেশন ট্রানজিশন ইন মলিকুল ইজ নট প্রডিউস চেঞ্জেবল অর চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আইআর ইনঅ্যাক্টিভ। যখন এখানে কার্বন কার্বন আমরা যে ডাবল বন্ড দেখতে পাচ্ছি, এখানে কার্বন এই কার্বন সেম এনভায়রনমেন্টে রয়েছে, ফলে এখানে কোনো ডাইপোলের সৃষ্টি হবে না। H2 হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, সেক্ষেত্রে এখানে কোনো ডাইপোলের সৃষ্টি হবে না। তার মানে আমরা বলতে পারি এই মলিকুল এবং এই কার্যকারী যে গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, এগুলো হচ্ছে আইআর ইনঅ্যাক্টিভ। নাও চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, এটা নিয়ে আমরা একটু কথা বললামই। আমরা এখানে দেখো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, যে প্রথমটা হচ্ছে সিও গ্রুপ। এই ক্ষেত্রে এই গ্রুপটা আমাদের আইআর অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। তো এখানে আমরা দেখতেছি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে এখানে ডাইপোল সৃষ্টি হবে এবং এটা হচ্ছে আইআর অ্যাক্টিভ। কার্বন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে এখানে ডাইপোল সৃষ্টি হবে এবং এটা হচ্ছে আইআর অ্যাক্টিভ। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে দিস কার্বন হ্যাভ প্রেজেন্ট ইন দ্য ডিফারেন্ট environment, because this carbon contain 3 carbon containing alkyl group। এখানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল গ্রুপ রয়েছে। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন দাতা গ্রুপ, ফলে এখানে ডাইপোল সৃষ্টি হবে। এই কার্বনের তড়িৎচুম্বকতা বেশি থাকবে, ফলে এই কার্বনের মধ্যে আমরা নেগেটিভ সাইন এবং এখানে আমরা পজিটিভ সাইন দেখতে পাবো। ফলে এইখানে কার্বন কার্বন যে স্ট্রেসিং, এর ফলে আমাদের এটা হবে আইআর অ্যাক্টিভ হবে। কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে আমরা যদি দেখি, দুটা কার্বনের দুই পাশে আমরা দেখতেছি এখানে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল গ্রুপ, সেম 2 কার্বন বিশিষ্ট এদিকে একটা অ্যালকাইল গ্রুপ। সুতরাং এখানে কোনো ডাইপোলের সৃষ্টি হবে না, আমরা বলতে পারি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফোর অক্টেন অলসো ইনঅ্যাক্টিভ। সো আমরা আইআর অ্যাক্টিভ কম্পাউন্ড ইন দ্য আইআর inactive compound. Now what are the condition must be satisfied by a molecule to give IR spectra? আমরা সেক্ষেত্রে কি বলতে পারি যে কি কন্ডিশন হতে পারে আইআর স্পেকট্রার জন্য? মলিকুলগুলোর কোন কন্ডিশন থাকা দরকার? দ্য মলিকুল মাস্ট হ্যাভ পার্মানেন্ট অর চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, এটা আমরা বলছি। অ্যান্ড দ্য মলিকুল মাস্ট বি অ্যাসিমেট্রিক। আমরা বলছি সিমেট্রিক স্ট্রেচিংয়ে বা সিমেট্রিকের ক্ষেত্রে আমরা আইআর পাবো না, তো অবশ্যই মলিকুলগুলো হতে হবে অ্যাসিমেট্রিক। অ্যান্ড দ্য মলিকুল মাস্ট বি ক্যাপাবল টু অ্যাবজর্ব আইআর রেডিয়েশন। মলিকুলগুলোকে আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করার ক্ষমতা থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আইআর স্পেকট্রোস্কোপির আজকে যে ইন্ট্রোডাকশন এবং মোড অফ ভাইব্রেশন নিয়ে কথা বললাম, প্রথম লেকচারটি আমরা এখানেই শেষ করছি। দ্বিতীয় লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।